কোনটা ভালো মানাচ্ছে আমাকে, এই শাড়িটা নাকি এই শাড়িটা? কোনোটাই না। মানে আমাকে সুন্দর দেখতে নয়? আরে আমার সোনা, আমি বলতে চাইছি যে তুমি না খুব সরল। কিছু কথার মানে যা বলছি তা একদমই হয় না। এত ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কথা বলো না তো, আরো কাজ আছে আমার। তুমি সব কাজ বাদ দাও আর শুধু আমার কথা ভাব। কি মনে রাখবো? আজকাল তো ইমামের সেবাতেই দিনরাত পড়ে আছো। কে জানে কি জাদু করে রেখেছে ওরা তোমার উপর। দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমার বন্ধু সঞ্জয় মারা গেছে, সেই জন্য ওর স্ত্রী হঠাৎ করে একা হয়ে পড়েছে। আর একটা মাত্র মেয়ে, সেও তো একেবারে অনাথ হয়ে গেছে। আমি শুধু ওদের পাশে থেকে ওদের সাহায্য করছি, আর কিছুই নয়। কি সাহায্য করছো? এই সাহায্যের রাস্তা ধরে আবার বিছানা অবধি পৌঁছে যাওনি তো তুমি? যেভাবে আজ পর্যন্ত আমাকে সাহায্য করে এসেছো। কবে করছো আমাকে বিয়ে? খুব তাড়াতাড়ি। আর যদি আজকের পরে ওই মামের কাছে গিয়েছো না, তাহলে ওদের দুজনকে মেরে ফেলবো। আরে আমার জঙ্গলি বিড়াল। নমস্কার, আমি হলাম কাঞ্চন আওয়াস্তি। আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের এক নতুন এপিসোডের সঙ্গে, একটা নতুন গল্প নিয়ে। ঘৃণা আস্তে আস্তে মানুষের মনের মধ্যে বীজ রোপণ করতে থাকে, তারপর সেটাই একদিন অপরাধের বটবৃক্ষ হয়ে যায়, যার শাখাগুলি অনেকটা গিট পাকানো দড়ির মতো হয়। কে জানে যে কোন গাঁটটা খুললে কার জীবনের রহস্য ফাঁস হয়ে যাবে। রম্ভা সংকেতকে একতরফা ভালোবাসত, কিন্তু সংকেত রম্ভাকে শারীরিক খিদে মেটানোর জন্য ব্যবহার করছিল। অন্যদিকে সংকেতের খুব কাছের বন্ধু সঞ্জয় কুমারের মৃত্যু হয়। সংকেতের সঞ্জয়ের বউ ইন্দু আর ওদের মেয়ে ঋদ্ধিকে সাহায্য করা আর তাদের সময় দেওয়া রম্ভা এগুলো একদম পছন্দ করত না। রম্ভা সন্দেহ করত যে যদি সংকেত ইন্দুকে নিজের মিথ্যে ভালোবাসার জালে ভাসিয়ে রম্ভাকে সংকেত আবার ঠকাবে না তো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে রম্ভার জন্য একটু সমস্যা ছিল। আর তখনই ঋদ্ধি, আঙ্কেল, কি হয়েছে? কাঁদছো কেন? আপনার পরিচয়? আমি সংকেত পাটিল, ঋদ্ধির বাবার বন্ধু। স্যার, কি হয়েছে? কাল রাত ইন্দু দেবীর মাকে হত্যা করা হয়েছে। গলায় দড়ির ফাঁস লাগিয়ে মেরে ফেলেছে কেউ। আমরা ওনার লাশ পাখা থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছি। কিন্তু স্যার, এটা আত্মহত্যাও তো হতে পারে। উনি আগে থেকেই খুব টেনশনে ছিলেন। ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে উনি... না, গলাতে পাওয়া সুইসাইডের দাগ আর মার্ডারের দাগ দুটো আলাদা হয়। এটা মার্ডারই। বাকি সবকিছু পোস্টমর্টম করলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি আমাকে এটা বলুন যে সঞ্জয় বাবু কি করে মারা গেছিলেন? স্যার, কয়েক সপ্তাহ আগে হার্ট অ্যাটাকের জন্য ও মারা গেছে। ওনার সঙ্গে কারোর শত্রুতা বা ঝামেলা? আপনারা কাউকে সন্দেহ করেন? বাবা মা তো এতই ভালো ছিল যে ওদের সঙ্গে কারোর ঝগড়া করা তো দূর, কারোর সঙ্গে কোনো রাগারাগিও ছিল না। হ্যাঁ ইন্সপেক্টর, জানি না এসব বেচারি ঋদ্ধির সঙ্গেই কেন হয়। ওর বাবা মা চলে যাওয়াতে ও তো একেবারে একা হয়ে গেল। তুমি কেঁদো না ঋদ্ধি। লোকটাকে একদমই ঠিক মনে হচ্ছে না।
ওর ওপর নজর রাখো, আর ওর ব্যাপারে ইনফরমেশন চাই। খোঁজ নাও মার্ডারের সময় ও কোথায় ছিল, স্পেশালি কল ডিটেলস। হ্যাঁ স্যার। এই কিছুদিন আগেই ঋদ্ধির বাবার মৃত্যু ঘটেছিল, আর এইবার ওর মা ইন্দু দেবীও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। পাখা থেকে ঝুলছিল ইন্দু দেবীর দেহ, আত্মহত্যার দিকে ইশারা করছিল। কিন্তু পুলিশের এক্সপিরিয়েন্স আর গলায় থাকা দড়ির দাগ দেখে মনে হচ্ছিল না যে এটা আত্মহত্যা। কিন্তু ইন্দুর খুনের পেছনে কার হাত হতে পারে? তাহলে ইন্দুর স্বামী সঞ্জয়ের মৃত্যু কি খুন ছিল, যেটা একটা নর্মাল ডেথ দেখিয়ে প্রেজেন্ট করা হলো? অনেক কিছুই তো হতে পারে। পুলিশ সন্দেহ করেছিল যে সংকেতের এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। তো এবার দেখবার পালা এটা যে রম্ভা এই খুনের কোনো সুরাহা করতে পারে কি। আসুন এরপর কি হলো আমরা দেখে নিই। রোহিত, কে মারলো আমার মাকে? আমার মা কার কি ক্ষতি করেছিল বলো? ব্যাস, এবার কান্না বন্ধ করো দেখি। এইভাবে কাঁদতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তাই না? কিন্তু তুমি টেনশন নিও না, তোমার মায়ের খুনির কঠিনতম শাস্তির ব্যবস্থা করব। একটু সাহস তো রাখো। এই, এটা কি করছিস? হ্যাঁ, আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান। আঙ্কেল, ও রোহিত আমার বয়ফ্রেন্ড। আমরা একে অপরকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমাদের তো বিয়েও হয়ে যাওয়ার কথা। ওর মায়ের সঙ্গে এই ব্যাপারে কথাই হওয়ার কথা ছিল, কি উনি মারা গেলেন। ও আচ্ছা, ঠিক আছে। সঞ্জয় আর ইন্দু নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাদের দুজনের বিয়ে দেব। থ্যাংক ইউ আঙ্কেল। আরে আরে, এমন কি মা, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, স্যার। ওকে স্যার, আমি দেখছি। ইন্দু দেবীর পিএম রিপোর্ট। স্যার, ওনার গলায় দড়ির ফাঁস লাগিয়ে এই হত্যা করা হয়েছে। আর স্যার, মেরে ফেলার 1 ঘন্টা পরে ওনাকে ফ্যান থেকে ঝুলিয়ে দেওয়া হয়। আর যে কল ডিটেলস চেয়েছিলাম সেটার কি হলো? এই যে স্যার। সংকেতের ফোন থেকে যাদের যাদের ফোন করা হয় তাদের মধ্যে একটা নাম্বার হলো এই রম্ভার। মানসপট থেকে 2 কিলোমিটার দূরে লোকেশন পাওয়া গেছে। একটা কাজ করো, রম্ভার খোঁজ নাও আর ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনো। সংকেতের ওপর যে সন্দেহ রয়েছে সেটা কিন্তু ভুল নয়। স্যার। পুলিশ সংকেতের মোবাইলের কল ডিটেলস আর লোকেশন ডিটেলস বের করে, যার থেকে এটা জানা যায় যে সংকেত খুনের লোকেশনের আশেপাশেই ছিল, আর লাস্ট কল তার ফোনে সংকেতের নাম্বার থেকেই গেছিল। এর উপর ভিত্তি করে সংকেতের উপর হওয়া সন্দেহ অনেকটাই বিশ্বাসে পরিণত হচ্ছিল। কিন্তু আইন আদালত কোনো অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রয়োজন হয় সঠিক প্রমাণের, যেটা এখনো অবধি পুলিশের হাতে আসেনি। তাহলে কি রম্ভাকে জিজ্ঞাসাবাদের পরে এই হত্যার রহস্য উদ্ঘাটন হবে? তাহলে কি সংকেতই দোষী? কিন্তু যদি অন্য অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, তাহলে সংকেতের এই খুনে কোনো লাভ হওয়ার কথা না। কিন্তু রম্ভার কাছে খুন করার কারণ তো অবশ্যই ছিল। তাহলে কি সংকেত আর রম্ভা দুজনেই এই কাজে যুক্ত ছিল? ঋদ্ধি, আমার মা বাবা তোমার সঙ্গে দেখা করতে চান। আমাদের বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে চান ওনারা। রোহিত, সময়টা তোমার ঠিক মনে হচ্ছে কথাগুলো বলার জন্য? সবে আমার বাবা মা মারা গেছেন। আমি তো এই মুহূর্তে বিয়ের কথা ভাবতেই পারছি না। ঋদ্ধি, আমার কথার ভুল বোঝো না, কিন্তু তুমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ না, সেটা দেখেই আমার মা বাবা এই সিদ্ধান্তটা নিয়েছেন, যাতে আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তুমি খুব একা হয়ে গেছো তো, তোমার একটা পরিবারের দরকার আছে। তাই তাড়াতাড়ি আমাদের বাড়িতে তুমি বউ হয়ে চলে এসো।
হয়তো তোমার দুঃখ কিছুটা হলেও কমবে। ঋদ্ধি, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তাই না? আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি সংকেত আঙ্কেলকে বলবো তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে। তুমি ওনার থেকে দূরেই থাকো। ওনাকে আমার একটুও ভালো লাগে না। উনি তোমাকে ভালো নজরে দেখেন না। রোহিত, তুমি এসব কি বলছো? তুমি আঙ্কেলের ব্যাপারে এগুলো কি করে বলতে পারলে? কেমন লোক তুমি? আমি নিশ্চয়ই কিছু দেখেছি, তাই এরকম বলছি। আচ্ছা, কি এমন দেখেছো তুমি? সেদিন যখন তুমি ওনাকে হাগ করছিলে, উনি তোমাকে কি নোংরা ভাবে টাচ করছিলেন। তুমি দুঃখে এতটাই ডুবেছিলে যে তুমি হয়তো খেয়াল করনি ওটা। কিন্তু আমাদের খেয়াল সব দিকেই থাকে। তোমার মমের ডেথ কেসে আমরা সংকেতকেই সন্দেহ করছি। আমরা পাক্কা প্রমাণ পেয়ে গেলেই ওকে গরাদের পেছনে পাঠিয়ে দিতে পারি। এসব আপনারা কি বলছেন স্যার? আর আপনারা হঠাৎ এখানে? এখন আপনার বাড়ির তল্লাশি নেব, স্পেশালি আপনার মায়ের রুমের। প্লিজ কোঅপারেট। হ্যাঁ স্যার। আপনার পরিচয়? হ্যাঁ, ও আমার হবু স্বামী। ক্যান উই প্রসিড? ইয়েস স্যার, ইউ ক্যান। ঋদ্ধি যখন এটা জানতে পারল যে তার মায়ের খুনের পেছনে সংকেতের হাত থাকলেও থাকতে পারে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। তার বাবার এত কাছের বন্ধু, যাকে সে তার নিজের বাবার মতোই দেখত, সে তার মাকে খুন করতে পারে। এই কথাটা ঋদ্ধির জন্য অবিশ্বাস্য ছিল। কিন্তু ঋদ্ধিও এই খুনের পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তখনই পুলিশ যখন ঋদ্ধির ঘরে তল্লাশি চালাচ্ছিল, তখন পুলিশ ইন্দু দেবীর ঘর থেকে একটা চিঠি পায়, যাতে ইন্দু দেবীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া ছিল। এই চিঠিটা কে লিখতে পারে? তাহলে কি ইন্দু দেবীর খুনের প্ল্যানিং আগে থেকেই করা ছিল? আর যদি সেটাই হয়, তাহলে ইন্দু দেবী ঋদ্ধিকে কেন কিছু বলেননি? আমি তোমাকে বলেছিলাম না যে পাগলামি করবে না, কিন্তু তুমি শোনোনি। আমিও তো তোমাকে বলেছিলাম যে ওই মা মেয়ের থেকে দূরে থাকবে, কিন্তু তুমিও তো শুনলে না। আরে তুমি এসব কেন করতে গেলে? তুমি জানো এতে আমরা সমস্যায় পড়তে পারি। পুলিশ আমাদের পিছু নেবে। একটা কাজ করি, আমরা কোথাও লুকিয়ে পড়ি। ভীতু তুমি একটা। কোথাও যাচ্ছি না আমরা, কিচ্ছু হবে না। তোমাকে যে কি করে বোঝাবো, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে না? নিজের ইচ্ছে মতো কাজ করাই যে মজা, সেটা অন্য কিছুতে পাওয়া যায় নাকি? এই জন্যই তো আমি তোমার প্রেমে এত পাগল। তুমি সব সিচুয়েশন খুব ভালো করে হ্যান্ডেল করতে পারো ডার্লিং। আর যারা সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তাদের আমরা ভালো হ্যান্ডেল করতে পারি। তোমাদের এখনই আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। এদের এখনই নিয়ে চলো। কিন্তু আমি তো কিছুই করিনি। আরে স্যার, আমরা কি কিন্তু করেছি? স্যার, 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 আপনি স্যার, যাচ্ছেন। আমরা কিছু শুনুন করিনি, স্যার। স্যার, স্যার, আমরা কিছু করিনি। স্যার, আরে, স্যার, শুনুন। কেন মেরেছেন ইন্দু দেবীকে? স্যার, আমরা কাউকে মারিনি। সব খুনি খুন করার পরে এই কথাটাই বলে। আমরা তোমার নাম্বার সংকেতের কল লিস্ট থেকে পেয়েছি, আর যখন তোমার কল ডিটেলস চেক করি তখন জানতে পারি মার্ডারের সব থেকে কাছের লোকেশন তোমারই ছিল। তুমি ইন্দু দেবীকে বারবার ফোন করেছিলে, আর সংকেত বাবু আপনি, আপনার নাম্বার থেকে ইন্দু দেবীকে লাস্ট কল করা হয়। স্যার ওই তোর জন্য এটাই ভালো হবে সত্যিটা সব বলে দে। বলছি স্যার, সেদিন আমি খুব রেগেছিলাম। ওই মা মেয়েকে আমি মেরেই ফেলতে চেয়েছিলাম। সেই জন্য আমি ইন্দুকে বারবার ফোন করছিলাম। ওই মা মেয়ে মিলে সংকেতকে নিজেদের চালে ফাঁসিয়েছিল। ও আমার থেকে দূরে আর ওদের কাছে যেতে শুরু করেছিল। তো সেই জন্য তুমি ওদের মার্ডার করে দিলে? না স্যার, রম্ভার আগের মাথায় ওই দিন ওদের বাড়ির কাছাকাছি তো গেছিল। তারপর আমি রম্ভার পিছু নিই। তারপর আমি ইন্দু দেবীকে ফোন করে ওয়ার্ন করি, আর রম্ভাকেও ফোন করে আমি অনেক বোঝানোর চেষ্টাও করি। আর তারপর জানতে পারি যে ইন্দু দেবী মারা গেছেন। এইসব গল্প অন্য কাউকে শোনাবি? তোমাদের দুজনকে কোর্টে পেশ করার জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। স্যার, এক মিনিট। আমি সেদিন ইন্দু দেবীর বাড়ির পাশে কিছু দেখেছিলাম। কি? সেদিন রম্ভা ঠিক কি দেখেছিল যেদিন ইন্দুর মৃত্যু হয়? তার বাড়ির সামনে পুলিশ কি রম্ভার থেকে কোনো সঠিক তথ্য পেয়েছিল? সংকেতের রম্ভা কি পুলিশের সামনে ঠিক সাক্ষ্য প্রমাণ দিচ্ছিল, নাকি তারা শুধুই পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল? পুলিশ রম্ভার থেকে পাওয়া তথ্যগুলিকে মাথায় রেখে তারা
ওই চিঠির মধ্যে থাকা হ্যান্ডরাইটিং লুকিয়ে সবার হ্যান্ডরাইটিং এর সাথে ম্যাচ করায়, আর তারপর যেটা সামনে আসে তা সবাইকে চমকে দেয়। বল, ইন্দু দেবীকে কেন মারলি? স্যার আমি তো কাউকে মারিনি স্যার। তোর হ্যান্ডরাইটিং মার্ডার স্পট থেকে পাওয়া লেটারের সঙ্গে একদম ম্যাচ করেছে। এটা কোনো কোইন্সিডেন্স তো হতে পারে না। তোর বিরুদ্ধে আমাদের কাছে সঠিক প্রমাণ আছে। বল স্যার 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 বল, সময় থাকতে তুই সত্যিটা বলে দে, না হলে অন্য ব্যবস্থা নেব। স্যার স্যার আমি ঋদ্ধিকে খুবই ভালোবাসি স্যার। আর স্যার আমি ওকে বিয়েই করতে চাই, কিন্তু রোহিত, হুম আমি তোমাকে কিছু জানাতে চাই। বলো। আমার মা এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না। মা জানতে পেরেছে তুমি একটা ছোটখাটো চাকরি করো। তুমি আমাকে চিরকাল সুখে রাখতে পারবে না। ঋদ্ধি, আমি তো তোমাকে আগেও বলেছি তাই না, আমি আস্তে আস্তে আরো বেশি রোজগার করব। আমি জানি তো, কিন্তু মা আমার সম্বন্ধ আগে থেকেই অন্য জায়গায় করে রেখেছে। আর হয়তো কদিন পরেই এঙ্গেজমেন্ট হবে আমার। তুমি টেনশন নিও না, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। স্যার আমি ঋদ্ধির মাকে বোঝানোর খুব চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু স্যার উনি আমার একটাও কথা শোনেননি, আর আমাকে ওখান থেকে অপমান করে তাড়িয়ে দিলেন। স্যার আমি চুপচাপ ওখান থেকে চলে এসেছিলাম। প্লিজ আন্টি মেনে নিন, আমি ঋদ্ধিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। তোমার সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিন হতে পারে না। তোমার মতো গরিবের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিন হবে না। Please, বেরিয়ে যাও aunty. আমার বাড়ি থেকে। Please, আমি বললাম না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ঋদ্ধিকে ছাড়া বাঁচা, আর ওই অপমান আমার মাথার মধ্যে ঘুরে ঘুরে আসছিল, বারবার মনে পড়ছিল স্যার। তাই আমি আবার ঋদ্ধির বাড়িতে গেছিলাম স্যার। ঋদ্ধি ওখানে ছিল না, আর সুযোগ বুঝে আমি ইন্দু দেবীকে মেরে ফেলেছি। আর তোকে যেতে রম্ভাদেবী দেখে ফেলেন। স্যার আমি যদি ওনাকে না মারতাম তাহলে আমার সঙ্গে ঋদ্ধির বিয়ে কোনোদিনই হতো না। এবার তোর বিয়ের সানাই জেলে বাজবে। প্লিজ স্যার, স্যার 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 না স্যার, স্যার আমার কোনো দোষ নেই স্যার। রম্ভার থেকে পাওয়া ইনফরমেশন নিয়ে পুলিশ যখন রোহিতের হ্যান্ডরাইটিং রোহিতকে কোনো কিছু না জানিয়েই ওই চিঠিটার সাথে মেলায়, তখন সেটা ম্যাচ হয়ে যায়। আর রোহিতের মোবাইল ফোনের লোকেশনও মার্ডার স্পটে ছিল। তারপর রোহিতের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রোহিতকে কারাগারে বন্দি করে। ভালোবাসায় কি এতটা অন্ধ হয়ে যাওয়া ঠিক, যে আমরা ঠিক ভুলের জ্ঞান হারিয়ে ফেলব? আমরা কি করছি? কোনো কিছুর পরোয়া না করে আমরা মৃত্যুপথে হাঁটছি। এর নামে ভালোবাসা? এরকম অন্ধ ভালোবাসার বীজই আমাদের সমাজে অপরাধকে জন্ম দেয়। আমি হলাম কাঞ্চনা আওয়াস্তে, আর এবার আপনাদের থেকে বিদায় নেব। আবার দেখা হবে ক্রাইম চক্রের এক নতুন এপিসোডের সাথে নতুন গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।
বিজয়, বিজয় শুনতে পাচ্ছ? বিজয়, টমেটো আনতে হবে। আরে টমেটো শেষ হয়ে গেছে, একটু বাজার থেকে এনে দাও না টমেটো। বিজয়, বিজয়, কখন থেকে ডাকছি তোমাকে? এত বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, এখনো রোম্যান্স কমেনি? হ্যাঁ, আরে সব সময় তোমার টমেটোই শেষ হয়ে যায়, এত চিৎকার করছো কেন? যাও বাজার থেকে টমেটো নিয়ে এসো, নাকি সেটাও আমি আনবো? আরে আমি যাচ্ছি, এত চিৎকার কেন করছো? তাহলে যাও। সহ্য। সময় বসে বসে ফোন দেখে যাবে, কোনো কাজের নয়। হ্যাঁ রবি বল, কেমন আছিস তুই? আমি ভালো আছি দাদা, তুমি কেমন? হ্যাঁ খুব ভালো আছি। আরে তুই অনেকদিন ধরে বাড়িতে আসছিস না, বৌদিও জিজ্ঞাসা করছিল। আরে একদিন আয়, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি ভাই। সত্যি দাদা, অনেকদিন হয়ে গেল তোমাদের খবর নেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের একটু খবর নিই। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। সময় বের করে তাড়াতাড়ি আয়, আমরা তোর অপেক্ষায় থাকলাম। হ্যাঁ দাদা, অবশ্যই। আচ্ছা, আমি আসবো তোমার বাড়িতে। বৌদিকে আমার তরফ থেকে প্রণাম জানিও। একদম একদম, তুই নিজের খেয়াল রাখিস। ঠিক আছে দাদা। ওকে। আরে কে আবার ফোন করলো? আরে এটা আবার কার নাম্বার? তাও আননোন নাম্বার, সঙ্গে ভিডিও কলও। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো বলুন, কে বলছেন? আপনি আপনার মুখটা দেখান না। হ্যালো, কে বলছেন? আমি তো তোমার বেবি বলছি। আমি আমি কিছু বুঝতে পারছি না। আরে আরে, ঘাবড়ে যেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কি বলতে চাইছেন আপনি? কি 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 চাই আপনার, বলুন। আরে বাহ, তুমি তো দেখছি বেশ বুঝতার। একেবারে পয়েন্টে চলে এসছো। যখন জিজ্ঞেস করেই ফেলেছো, তখন আমি বলেই দিই যে আমার 5 লাখ টাকা দরকার। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসের জন্য তোমাকে 5 লাখ টাকা দেব? আমার মাথা তো একদম ঠিক আছে, কিন্তু যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আজে বাজে বকছো? দেখো প্লিজ, তুমি এরকম কিছুই করবে না, বুঝেছো? একদম, আমি একদম এটাই করব। যদি তুমি আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা না ট্রান্সফার করো, তাহলে আমি এই ভিডিওটা ভাইরাল করে দেব। তুমি যদি তোমার সম্মান বাঁচাতে পারো তাহলে বাঁচাও।
কি গো, শুনতে পাচ্ছ? কোথায় তুমি? আচ্ছা, তাহলে এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে। হ্যালো, ওঠো। হ্যাঁ, আরে কি হয়েছে? আরে এই যে দেখো, এই 5 লাখ টাকার ট্রানজাকশন কখন হলো? কাকে দিয়েছো 5 লাখ টাকা? ওই 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 কি শুরু করেছো? মুখটা কি বন্ধ হয়ে গেছে নাকি? আরে তুমি সত্যি কথা বলো না, কাকে দিয়েছো 5 লাখ টাকা? আগে বসো, এখানে বসো। তুমি এত রেগে যাচ্ছ কেন? শোনো না, একটা স্কিম এসেছে যে 1 বছরে টাকা ডাবল করে দেবে। তাই 5 লাখ টাকা ছিল, আমি ওখানে লাগিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে 5 লাখ টাকা যদি ওখানে লাগিয়ে দিই তাহলে অনেকটা টাকাও আসবে, আর নিজের সুন্দর স্ত্রীর জন্য কিছু গয়নাও নিয়ে আসবো। সত্যি বলছো তুমি? আরে 1 বছরে টাকা ডবল? তোমার মনে হয় যে তোমার স্বামী তোমায় মিথ্যে বলবে? আরে আমি সত্যি বলছি। তুমি আমার জন্য কত চিন্তা করো, আর আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করছিলাম। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি, তাও আবার আদা দিয়ে। আরে ভালো করে চা করে নিয়েছো, ঠিক আছে? দাঁড়াও। কি হলো বেবি? আমার সাথে কথা বলতে তোমার কি ভালো লাগে না? দেখো, আমি তোমায় কতবার বলেছি আমাকে ফোন না করতে। তুমি যা চেয়েছিলে তোমাকে আমি দিয়ে দিয়েছি। তুমি প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আরে বাহ, এত তাড়াতাড়ি তোমায় ছেড়ে দেবো? এখন তো তোমায় আরো টাকা দিতে হবে। চলো তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে আরো 2 লাখ টাকা ট্রান্সফার করে দাও, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে আর একটা টাকাও আমি দিতে পারবো না। আর এমনিতেও আমি তোমাকে এর আগে 5 লাখ টাকা দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, এই ভিডিওটা আমি তোমার বউকে পাঠিয়ে দিচ্ছি, তারপর তুমি বুঝে নিও। দেখো, আমি তোমাকে একটা টাকাও আর দিতে পারবো না। তোমার যা করার আছে করতে পারো, বুঝেছো? টাকা তো তোমায় দিতেই হবে বিজয়। ধরো না ফোনটা, দেখো না কে। আরে কারোরই না। কে এত রাতে ফোন করছে? ফোনটা ধরো না। আরে কেউ না, রং নাম্বার। আরে রং নাম্বার তো ফোনটা ধরে বলে দাও না যে রং নাম্বার, তাহলে তো আর বারবার ফোন করবে না। ঘুমটাই ভেঙে গেল। সোনা, তুমি আর কতদিন এইভাবে বাঁচবে? একদিন না একদিন তো তোকে আমার কাছে হার মানতেই হবে। আরে তোলো আমার সোনা, কিছুদিন আগে তো আমার ভিডিও খুব দেখছিলে তুমি। কোনো ব্যাপার না, তুমি কতদিন এইভাবে আমার হাত থেকে বাঁচবে? আচ্ছা, এবার দেখাচ্ছি আমি তোমাকে মজা। হ্যালো। কি হয়েছে?
তুমি তো আমার ফোন তোলাই বন্ধ করে দিয়েছো। আমি তোমাকে বললাম না আমাকে ফোন না করতে, আর তোমাকে আমি একটা টাকাও দেবো না। তুমি ভিডিও কল করা বন্ধ করো। আচ্ছা, তুমি বলবে আর আমি শুনে নেব সেটা। এরকম হয় না বাচ্চা। তুমি একটা কাজ করো, টাকা পাঠাতে হবে না, আমি এই ভিডিওটা তোমার বউকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? কি গো শুনছো? রাতে কি রান্না করব আমি? ডাল ভাত খাবে? হ্যাঁ ঠিক আছে, তোমার মন যা চায় তাই রান্না করো। ভাই এটা তো লাস্ট ইয়ার, একটু মন দিয়ে পড়াশোনা কর। আরে না না না, ওই সব নোটস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চল ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। এটা আবার কার নাম্বার? হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় আছো তুমি? বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। এ আবার কেন ফোন করলো? কোনো প্রবলেম হয়নি তো? দাদা, এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানালেই না? কি করে বলতাম, আমি তো লজ্জায় একেবারে মরে যাচ্ছি। আর আমি এটাও বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল করলাম কি করে। তুমি চিন্তা করো না, আসলে এই দোষটা তোমারই নয়। আজকাল এইসবই চলছে, এইসবই এক ধরনের স্ক্যাম। লোকেদের প্রথমে ব্ল্যাকমেল করা হয়, ফাঁসানো হয়, আর তারপর ওদের থেকে টাকা উসুল করা হয়। রবি, এই প্রবলেম থেকে আমি কি করে বেরোবো? আমার কাছে একটা রাস্তা আছে, তুমি চিন্তা করো না। কি চাওটা কি তুমি? দাদা অলরেডি তোমাকে 5 লাখ টাকা দিয়ে ফেলেছে, এবার তো পেছন ছাড়ো। আর এইভাবে বললেই ছেড়ে দেওয়া যায় নাকি? তোমার দাদা যা কাজকর্ম করে বেরিয়েছে, যে তার জন্য 5 লাখ তো কম। আমার আরো টাকার দরকার, বুঝেছো? দেখো, ওনার কাছে আর টাকা নেই। তুমি তুমি এরকম করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যদি ওর কাছে আর টাকা না থাকে তাহলে আমি এই ভিডিওটা ওর বউকে পাঠিয়ে দিচ্ছি। যখন ওর বউয়ের সামনে ওর সম্মানটা চলে যাবে, তখন ওর পকেট থেকে টাকা এমনি এমনি বেরিয়ে আসবে। না 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 না, দেখো তুমি কিন্তু এরকম একদম কিচ্ছু করবে না। দেখো, দাদার কিন্তু সম্মানহানি হবে, কাউকে মুখ দেখানোর উপায়ই থাকবে না। অন্তত 2 লাখ। দেখো, তোমার যত টাকাই লাগুক না কেন সেটা আমি দেব। আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওখানে চলে এসো, সব টাকা পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। তুমি চিন্তা করো না, আমি এসে গেছি তো। আরে তুমি এসো না, এসো এসো, বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। ঠিক আছে, তুমি বসো, তোমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। এই নাও, চিয়ার্স। টাকা কোথায়? তুমি খাও না, আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছি ব্যাংকে, ও এক্ষুনি টাকা নিয়ে চলে আসবে। আচ্ছা, তুমি কি কাজ করো, মানে এই লোকেদের ফাঁসিয়ে বেড়ানো ছাড়া? কি করি? পেট চালানোর জন্য করতেই হয়। আমাদের মতো মেয়েরা যারা ধান্দাবাজি করে তাদেরকে তো কেউ কাজ দেয় না, তাই আপনাদের মতো ভদ্র লোকেদের আমরা ফাঁসানোর কাজ করি। তার মানে কল গার্লের কাজ করো তুমি? হ্যাঁ, সেটাই ভাবুন।
রবি, এটা তুমি আমার সাথে ঠিক করলে না। এটা তুমি আমার সাথে ঠিক করনি রবি। হ্যাভ সামথিং ফর ইউ। না না না, এই জিনিসটা এখন আমার কাছেই থাকবে। ভয় পেও না, আমাদের মধ্যে খারাপ কিছু হয়নি যাতে তোমার অসুবিধা হতে পারে। কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আর যদি ভালো বা খারাপের কথা বলো, তাহলে তুমিও কিন্তু আমার দাদার সঙ্গে খুব একটা ভালো কিছু করোনি। কিন্তু তাও একটা ডিল করতে পারি আমি তোমার সঙ্গে। ডিল? কিরকম ডিল? তুমি আমার দাদার ভিডিওটা ডিলিট করে দাও, আমি তোমার ভিডিও ডিলিট করে দেবো। দেখো রবি, আমাকে এসব হুমকি দিয়ে কিচ্ছু করাতে পারবে না, ওকে? আমার পারমিশন না পেলে তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে যেতে পারবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, আর তুমি বরং জেলের হাওয়া খাও কদিন। না, তুমি পুলিশকে ফোন করো না, আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি। ডান। আরে দাদা তুমি, আরে এখানে কি করে? দাদা তুমি তুমি চিন্তা করো না, ওই সব ভিডিও আমি ডিলিট করিয়ে দিয়েছি যেগুলোতে তুমি ফাঁসতে পারতে। রবি, এই হলো সেই মেয়েটা যে আমাকে ফাঁসিয়েছিল। তুমি চিন্তা করো না, সব হয়ে গেছে, তুমি টেনশন করো না। তোমরা কি নিজেদের খুব বেশি চালাক মনে করছো? কি মনে হয়েছিল ওই ভিডিও শুধু আমার কাছে আছে? আমার সাথে আরো লোক যুক্ত আছে যাদের কাছে ওই ভিডিও আছে। তোমরা যদি বেশি চালাক হওয়ার চেষ্টা করো, তাহলে আমি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব, আর তারপর তোমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। একে তো এ তো মরে গেছে। রবি, এবার